প্রশ্নপত্র ফাঁসের মধ্য দিয়া এই চোরগুলা যারা প্রশাসনের বিভিন্ন জায়গায় বিসিএস কর্মকর্তা বা বিভিন্ন হিসাবে বসে আছে তাদেরকে ত্বরিত তাদের নাম সবার সামনে নিয়ে আসতে হবে এবং এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। নাইলে যদি এর ভিতরে আমি ব্যবস্থা না দেখি আমি হাইকোর্টের শরণাপন্ন হব। চীনের তার যে এইবারের ভ্রমণ এটি কোনো অবস্থাতেই আনন্দদায়ক নয়। ঝুঁকির দিকে এগিয়ে যাওয়ার জন্য ঝুড়ি ভর্তি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন বেইজিংয়ের পথে। সরকারের পায়ের নিচে মাটি বলতে যা বোঝায় গণতন্ত্রায়ন, এটি এখন শূন্য নয়, মানে নিচে একেবারে গর্তের সৃষ্টি হয়ে গেছে। এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন এসে হাজির হয়েছে সরকারের সামনে, কিভাবে সরকারটি ভারত এবং চীনের মধ্যে সম্পর্কের ভারসাম্য রক্ষা করবে। বিসিএস সহ বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় প্রশ্ন ফাঁসের ঘটনায় বিতর্কের মুখে পড়েছে সরকারি কর্ম কমিশন পিএসসি। অপরাধ যদি প্রমাণ হয় এবং সেটি যদি পিএসসির এখতিয়ারভুক্ত হয় তাহলে আইনে যা ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে তার সর্বোচ্চ ব্যবস্থা পিএসসি নিতে পারে। দর্শক, বর্তমানে যে বাংলাদেশের পরিস্থিতি বা প্রেক্ষাপট তারই আলোকে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যাতে করে আপনি এক ভিডিওর মাধ্যমেই সারা বাংলাদেশের গুরুত্বপূর্ণ নিউজগুলো জানতে পারবেন। তো প্রিয় দর্শক, আপনি এই নিউজ ভিডিওটির মাধ্যমে জানতে চলেছেন খুবই গুরুত্বপূর্ণ বেশ কিছু চাঞ্চল্যকর ভিডিও ফুটেজ, যা দেখলে আপনি বুঝতে পারবেন বাংলাদেশের সামগ্রিক বিষয়বস্তু। তো প্রিয় দর্শক, ভিডিওর শুরুতেই যে অংশবিশেষগুলো দেখানো হয়েছে তা দেখেই কিন্তু আপনি বুঝতে পেরেছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ। সেই সাথে দর্শক যারা ভিডিওটি অন করেছেন তাদেরকে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো দর্শক মণ্ডলী, আমি আর বেশি কথা বলবো না এই ভিডিওতে, চলুন দেখে আসবো আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা। তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। বাংলাদেশের প্রধানমন্ত্রীর আসনে এই মুহূর্তে যিনি বসে আছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। চীনের তার যে এইবারের ভ্রমণ এটি কোনো অবস্থাতেই আনন্দদায়ক নয়। আর ব্যক্তিগতভাবে যদি আমাকে প্রশ্ন করেন, আমি বলবো এটা সম্মানজনক তো নয়ই, বরং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, কূটনীতি, অর্থনীতি এবং রাজনীতি একেবারে সব কিছু একটা প্যাকেটের মধ্যে ভরে ঝুঁকি বলতে যা বোঝায় ঠিক সেই ঝুঁকির দিকে এগিয়ে যাওয়ার জন্য ঝুড়ি ভর্তি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন বেইজিংয়ের পথে। কারণ কি? কারণটা হলো যে আমাদের যে উন্নয়ন, এই সরকারের একমাত্র বলি যে দেশে উন্নয়ন হচ্ছে, তো সেই উন্নয়ন করতে গিয়ে আমরা অবাধে দুর্নীতি করার সুযোগ দিয়েছি বা অনেকে দুর্নীতি করার সুযোগ নিয়েছে। বাস্তবতা হলো যে আমরা এখন নানামুখী অর্থনৈতিক চাপে আছি। আমাদের স্থানীয় মুদ্রা যেটা বাংলা টাকা, এটি এখন ছাপিয়েও পরিস্থিতি সামাল দেওয়া যাবে না। সরকারের পায়ের নিচে মাটি বলতে যা বোঝায় গণতন্ত্রায়ন, এটি এখন শূন্য নয়, মানে নিচে একেবারে বলতে গেলে বিরাট গর্তের সৃষ্টি হয়ে গেছে। ফলে সরকার ঘুরছে, ভারত যাচ্ছে, আমেরিকার সঙ্গে সম্পর্ক রাখবে কি রাখবে না, ভালো হবে কি হবে না, এই সমস্ত জিনিস নিয়ে নানা রকম হিসাব নিকাশ করছে। এরপর চীনের দিকে যাচ্ছে এবং পত্রপত্রিকা যেটি এসেছে সেটি হলো চীনের কাছে বাংলাদেশের সরকার বাজেটারি সাপোর্ট হিসেবে $7 বিলিয়ন চাচ্ছে। অর্থাৎ এই যে $14 বিলিয়ন আমরা যে এলোমেলো করেছি তার অর্ধেক $7 বিলিয়ন আমরা ঋণ হিসেবে পেতে চাচ্ছি, এবং সেই ঋণটি হলো আমাদের ইচ্ছা মতো আমরা যেন ব্যবহার করতে পারি, যেটিকে ইংরেজিতে বলা হয় বাজেটারি সাপোর্ট। অর্থাৎ আমাদের বাজেট যে প্রণয়ন করা হয়েছে, বাজেটের যেখানে যেখানে অর্থ লাগবে সেখানে যেন আমরা এটা সাহায্য করতে পারি, কোনো প্রকল্পের অধীনে নয়। এইভাবে সরকার চীনে প্রস্তাব রাখবে। প্রাথমিকভাবে চীন রাজি হয়েছে $5 বিলিয়ন দেওয়ার জন্য, এবং এটার দ্বিতীয় শর্ত হলো যে তারা এই টাকাটি মার্কিন ডলারে দেবে না, চীনের যে মুদ্রা ইউয়ান, অনেকে এটাকে RMB বলে, তো সেই ইউয়ানে দিবে। এখন ইউয়ানে যদি আমাদেরকে চীন ঋণ দেয় তাহলে এই টাকাটা আমরা কেবলই মাত্র চীন এবং বাংলাদেশের সঙ্গে যে ব্যবসায়িক সম্পর্ক রয়েছে এক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারবো। যে ঋণের যে ফাঁদে তারা শ্রীলঙ্কাকে আটকিয়েছে, যে ফাঁদে তারা আফ্রিকার অনেক দেশকে আটকিয়েছে, এবং তাদের যে অর্থনৈতিক সাম্রাজ্য, সেই সাম্রাজ্য তারা প্রতিষ্ঠিত করেছে। এবং সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো যে আমেরিকার সঙ্গে তাদের দা কুমড়ার সম্পর্ক, যে ভারতের সঙ্গে তাদের দা কুমড়ার সম্পর্ক, সেই আমেরিকা এবং ভারতকেও তারা ঋণের জালে এমনভাবে আবদ্ধ করে ফেলেছে যে চীনের টাকা ছাড়া এখন ভারত চলতে পারবে না, তাকে যুদ্ধ করতে হবে চীনের সঙ্গে, কিন্তু টাকার জন্য তাকে বেইজিংয়ের হাতে পায়ে ধরতে হবে। তো আমরা ঠিক সেই জায়গাটিতে পা দিতে যাচ্ছি চীনের কাছে ঋণ নেওয়ার জন্য। এমনিতে আমাদের চীনের প্রতি যে দায় অনেক বেড়ে গেছে, যে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ সহ অনেকগুলো চীনা প্রকল্প শোনা যাচ্ছে বন্ধ আছে। তো এই যে উন্নয়নের যে গল্প, সেই উন্নয়নের গল্প এখন সরকারের জন্য বুমেরাং হয়ে যাচ্ছে।
দ্বিতীয়ত, চীন বাংলাদেশে কেবল অর্থনৈতিক সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠিত করতে চায় না। এইরকম বর্তমান সরকারের উপর চীনের যে রাজনৈতিক সিদ্ধান্ত, রাজনৈতিক পরিকল্পনা, এবং সেই পরিকল্পনা অবশ্যই ভারতের বিরুদ্ধে, সেটি চাপিয়ে দেওয়ার জন্য এইবারের বেজিং সফরে সর্বোচ্চ চেষ্টা করবে চীনা কর্তৃপক্ষ। এবং প্রধানমন্ত্রী চীন সফরের আগে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ চীনা কূটনীতিবিদ বাংলাদেশে এসেছেন। তারা বক্তব্য দেননি, তবে এখানে যিনি চীনের রাষ্ট্রদূত রয়েছেন, মাননীয় রাষ্ট্রদূত, তিনি বলেছেন প্রধানমন্ত্রীর এই যে চীন সফর, এটি রাজনীতিতে গেম চেঞ্জিং, অর্থাৎ রাজনীতির যে খেলা, এই খেলার পাল্টে যাবে, চেঞ্জ হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। এখন রাজনীতির খেলাটি কি? এখন রাজনীতির খেলাটা হলো মোদিত্ববাদ, রাজনীতির খেলা হলো প্রো ইন্ডিয়ান পলিটিক্স, ভারতের আধিপত্যবাদ। এই পুরো জিনিসটি যদি চেঞ্জ হয়ে যায় মালদ্বীপের মতো, পুরো জিনিসটি যদি চেঞ্জ হয়ে যায় শ্রীলঙ্কার মতো, তাহলে আওয়ামী লীগ এই পুরো বিষয়টি সামাল দিতে পারবে কিনা? আমার অভিমত হলো, যদি চীনের অর্থ না পায়, কেবলমাত্র ভারতের আধিপত্য দিয়ে সরকার টিকে থাকতে পারবে না। আবার চীন যে শর্তগুলো দিবে, সেই তিস্তা প্রকল্প থেকে শুরু করে সেন্ট মার্টিন নিয়ে তাদের প্রকল্প আছে, তারা আর একটা পোর্ট করতে চাচ্ছে বাংলাদেশে, সেই প্রকল্প আছে, এবং এখানে আরও অনেকগুলো বিষয় রয়েছে, সামরিক এবং বেসামরিক। তো এই বিষয়গুলো নিয়ে যদি একটা ঐক্যমতে পৌঁছে যায় আওয়ামী লীগ সরকার এবং চীন, তাহলে ভারতের পক্ষ থেকে, দিল্লির পক্ষ থেকে আওয়ামী লীগের উপর যে একটা ধাক্কা আসবে, ও ধাক্কা সামাল দিয়ে 1 মাস সরকার থাকতে পারবে কিনা, এটি নিয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। 4 দিনের রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রী এই মুহূর্তে চীনে আছেন। এখন পর্যন্ত দেখছি তিনি ব্যবসায়ীদের সাথে বসেছেন, বাংলাদেশে ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্ট করার চেষ্টা করছেন। এই সফরটা আমরা খুব মন দিয়ে খেয়াল করব, এবং সফর শেষ হওয়ার পর 2 দেশের যৌথ ঘোষণা এবং কী ধরনের সমঝোতা স্মারক, এবার কোনো চুক্তি হবে না, অলরেডি পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন অনেকগুলো সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে বলে বলা হচ্ছে। সেগুলো কেমন হচ্ছে, কী হচ্ছে, সেগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তার আগে একটা জিনিস হয়তো খেয়াল রাখা দরকার আছে, কারণ এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন এসে হাজির হয়েছে সরকারের সামনে, কিভাবে সরকারটি ভারত এবং চীনের মধ্যে সম্পর্কের ভারসাম্য রক্ষা করবে। বলা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘদিন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছে পরস্পরের সাথে, এই রকম শক্তিগুলোর মধ্যে ভারসাম্য নিশ্চিত করে চলেছেন, করতে পেরেছেন। কেউ কেউ তাকে ক্রেডিট দেন এবং তার পররাষ্ট্রনীতির খুব প্রশংসা করেন। দীর্ঘদিন থেকে আমি বলছি, অন্যরাও বলছেন অনেকেই, সেটা হচ্ছে আপনি যদি দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে ভারসাম্য রক্ষা করতে চান, তার জন্য খুব বেশি কৌশলী হওয়ার দরকার নেই, খুব বেশি বুদ্ধিমান হওয়ারও দরকার নেই। বুদ্ধিমান আপনার তখন হতে হয় যখন আপনি রাষ্ট্র এবং জনগণের স্বার্থ নিশ্চিত করে ভারসাম্য করতে চান। যদি আপনি যাকে তাকে যে কোনো কিছু দিয়ে দেওয়ার বিনিময়ে ক্ষমতায় টিকে থাকতে চান, ব্যালেন্স করতে চান, এটা খুব বেশি কঠিন কাজ না। কিন্তু ইদানিং যে সমস্যাটা হয়েছে, ইদানিং জটিল হয়ে উঠছে, কারণ সরকার সব কিছু দিয়ে দিতে প্রস্তুত, যে যা চায় তা দিয়ে দিতে প্রস্তুত বলে আমি গভীরভাবে বিশ্বাস করি। কিন্তু এই মুহূর্তে প্রশ্ন এসে দাঁড়িয়েছে যে একই জিনিস একজন চাইছে, আরেকজন আবার বলছে এটা আমার কিন্তু রেড লাইন, এটা আমাকে দিতে হবে। এই সংকটে সরকার এখন পড়ছে, এবং এই সংকটের প্রেক্ষাপটে চীন সফর হচ্ছে। এবং এটার প্রাক্কালে যেন ওবায়দুল কাদের কথা বলেছেন, আমি তার বক্তব্যটা নিয়ে কয়েকটা কথা আসলে একটু বলতে চাই। উনি বলেছেন চীনের সাথে আমাদের পার্টনারশিপ আছে উন্নয়নের, ভারত আমাদের রাজনৈতিক বন্ধু, চীন আমাদের উন্নয়নের বন্ধু। মানে প্রথম কথাটা হচ্ছে রাজনৈতিক বন্ধু আর উন্নয়নের বন্ধু আলাদা করার চেষ্টা করছেন, এবং চীনকে একসময় এই ধরনের ব্র্যাকেটবন্দি করার চেষ্টা আমাদের দেশের তথাকথিত আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের অনেকেই করেছেন। চীন তো রাজনীতিতে মাথা ঘামায় না, চীন তো শুধু উন্নয়ন, মানে সেটা লোন দিতে চায়, ব্যবসা চায়, এই ধরনের একটা ন্যারেটিভ আমাদের দেশে আমি অনেককে বলতে শুনে করেছি, তথাকথিত অনেক বিশেষজ্ঞকে। কিন্তু তারা সম্ভবত খেয়াল করেন না শি জিনপিং ক্ষমতায় আসার পর থেকে কী ধরনের ডিপ্লোম্যাসি তারা করছে। সত্যিকার অর্থে আপনি একটা দেশের রাজনীতিতেও ইনভলভড হতে চান, আপনার ব্যবসা এবং আপনার নিরাপত্তা, মানে আপনি কোনো দেশের রাজনীতিতে আসলে কেন ইনভলভড হন, জাস্ট মোটা দাগে 2টো কারণ। একটা হচ্ছে আপনি তার সাথে ব্যবসা করতে চান, আপনি যদি সেই দেশের রাজনীতিতে ইনভলভ হতে পারেন, আপনি ব্যবসা করতে পারেন। আরেকটা হচ্ছে আপনার কোনো স্ট্র্যাটেজিক বা সিকিউরিটির প্রয়োজন মিট করে। যেমন ভারত এখন তার শিলিগুড়ি করিডোর বা সিকেন্ডেক বাইপাস করার জন্য তার একটা কৃতদাস সরকারকে দিয়ে ইচ্ছে মতো চুক্তি করিয়ে নিচ্ছে, এটা তার সিকিউরিটির প্রয়োজন, এখানে ব্যবসা হতে হবে না। আবার বাংলাদেশের সাথে ব্যবসায়িক অনেক বিষয়ে ভারত তার ডিল করেছে, গোটা পাওয়ার প্ল্যান্ট আদানির যেটা, সেটা আমরা দেখি অত্যন্ত বৈষম্যমূলক একটা চুক্তি ভারতের সাথে আমাদেরকে করতে হয়েছে, সরকার করেছে তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য, যাতে সে 25 বছর ধরে বিরাট বেনিফিটেড হবে। সো এই তো কারণ। সো চায়না রাজনীতিতে ইনভলভ হবে না, চায়না বাংলাদেশের রাজনীতিতে ইনভলভ হতে চায়। এই সরকারের সঙ্গে বিশেষ করে যদি আমরা স্পেসিফিকলি বলি 2018 সালের পর থেকে আমরা খুব স্পষ্টভাবেই দেখছি, এবং এটাই হবার কথা, এটাই হবার কথা। চায়না কোথায় কোথায় কীভাবে পলিটিক্সে ইনভলভ হয়েছে শি জিনপিং সরকারের সময়, সেটা আমি আলাদা ভিডিও করেছিলাম। অনেক ইতিহাস আছে, আমাদের ঘরের কাছে নেপালে অত্যন্ত প্রকাশ্যে তাদের পলিটিক্সে ইনভলভমেন্টের হিস্ট্রি আছে। সুতরাং রাজনৈতিক বন্ধু আর উন্নয়নের বন্ধু বলে কাউকে আসলে আলাদা করা যায় না, কোনো বন্ধুও নেই আসলে। করাপ্ট সরকারগুলোকে কিনে নেওয়া যায়,
এই কিনে নেওয়া যখন যায় তখন তার জন্য সব দিক থেকে বেনিফিট। সুতরাং কোনো বন্ধুটন্ধু না, চিন্তার তথাকথিত উন্নয়নের মাধ্যমে ইনফ্লুয়েন্স তৈরি করতে চাইছে। এখন এই জায়গাটাতেই ব্যাপার, সেটা হলো সরকার অন্তত দুটো চীনের আগ্রহের জায়গায় ভারত বাগড়া দিয়েছে। আমরা এর মধ্যে জানি একটা হচ্ছে তিস্তা প্রজেক্ট, যেটা বাংলাদেশ অংশে তিস্তা নদী শাসন এবং সেখানে রিজার্ভার তৈরি, পানি জমানো, ব্লা ব্লা ব্লার একটা প্রজেক্ট, যেটা চীন দীর্ঘদিন থেকে চেয়েছিল। তার জন্য $1 বিলিয়ন ইনভেস্টমেন্ট করবে তারা। এবং চীনের রাষ্ট্রদূত শুধু বারবার বলেছেন তা না, রাষ্ট্রদূত ওই এলাকা ঘুরে এসেছিলেন একবার, ঘুরে এসে তাদের ওখানকার লোকাল মানুষদের সাথে কথা বলেছে, তাদের সাইকোলজি বোঝার চেষ্টা করছে। সো চীন কতটা আগ্রহী ছিল এটা নিয়ে বোঝা খুব স্পষ্ট। যদিও প্রধানমন্ত্রী ভারত থেকে ফিরে আসার পর চীনের রাষ্ট্রদূতকে যখন জিজ্ঞেস করা হয়েছে তখন উনি বলেছেন যে এটা বাংলাদেশের স্বাধীন ইচ্ছে, যেহেতু তিস্তা নদী বাংলাদেশের, সিদ্ধান্ত বাংলাদেশের, এগুলো ডিপ্লোম্যাটিক কথা আমরা বুঝি। এদিকে মোংলা বন্দরটা নিয়েও চীনের আগ্রহ ছিল, চীন চেয়েছিল সেটা ডেভেলপমেন্ট করতে। কিন্তু এই মোংলা বন্দরও আমি আলাদা ভিডিও করে দেখিয়েছি যে ভারত এই মোংলা বন্দর চায়। ভারতের পত্রপত্রিকায় এসেছে, ইকোনমিক টাইমসে, আমাদের কেউ পাবলিশ করেছে। ভারতের প্রতিনিধি দল রীতিমতো বাংলাদেশ ঘুরে চলে গেছে, মানে এটাও চায়নাকে দেয়া হবে না। সুতরাং চায়নার কোনো স্ট্র্যাটেজিক প্রয়োজন সরকার মেটাবে না, আর চায়না প্রচুর ঋণ দিতে থাকবে, এটা কতটুকু হয় সেটা দেখার আছে। মানে চায়নার ব্যবসায়ীরা এখানে ইনভেস্ট করবে এই এক্সপেক্ট করা হাস্যকর, প্রধানমন্ত্রী আহ্বান জানালেও। কারণ বাংলাদেশে এফডিআই বা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের কোনো পরিস্থিতি বিরাজ করে না। মানে যে দেশটা বিদ্যুৎ গ্যাসের চরম সংকট আছে, লোডশেডিং হচ্ছে, গ্যাস দিতে পারছেন না, মানে পাওয়ার ছাড়া শিল্প উৎপাদন হাস্যকর, যে দেশে মারাত্মক রকম আমলাতান্ত্রিক জটিলতা, ঘুষ দুর্নীতি আছে, ইজ অফ ডুইং বিজনেস বলে যে র্যাঙ্কিং একসময় প্রকাশিত হতো, তাতে আমরা অত্যন্ত নিচের দিকে ছিলাম। এবং সবচেয়ে জরুরি কথা, একটা আনস্টেবল ডলার মার্কেটে, যেখানে টাকা ডলারের বিনিময়ে খুবই খারাপ অবস্থা আছে, সেখানেও ইনভেস্টমেন্ট হওয়ার সম্ভাবনা খুব কম। সো চীন কতটুকু টাকা দেবে সেটা দেখার ব্যাপার আছে। তবে একেবারেই কিছু করবে না বলে যে এক ধরনের পারসেপশন আছে, চীন তার স্ট্র্যাটেজিক গোল ফুলফিল না হওয়ার কারণে ক্ষুব্ধ হয়ে করবে, এটাই আমার দ্বিমত আছে। কারণ হলো চীন চাইবে না পুরোপুরি সরকারের হাত ছেড়ে দিয়ে তাকে ভারত এবং প্রকারান্তরে আমেরিকার হাতে তুলে দিতে। সুতরাং কিছু তো হবেই এবং আমরা এই জায়গাগুলো খেয়াল রাখি। কিন্তু ওই কথাটা ইম্পর্টেন্ট, যেটা জনাব ওবায়দুল কাদেরের বক্তব্যের পরিপ্রেক্ষিতে বলতে চাই, যেই দেশ পৃথিবীতে ইনফ্লুয়েন্স তৈরি করতে চায় তাকে রাজনৈতিক বন্ধুই হতে হয়, তাকে রাজনীতিতে ইনভলভ হতে হয়। চীন রাজনীতিতে ইনভলভ বাংলাদেশে খুব স্পষ্টভাবে আমরা দেখছি। আওয়ামী লীগকে যেভাবে অতি উৎসাহী হয়ে তারা এন্ডোর্স করে, তারা যখন আমেরিকার প্রধানমন্ত্রী বা এই সরকারের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেছে, তখন যেভাবে আমেরিকার বিরুদ্ধে তারা মাঠে নেমেছে, সুতরাং তারাও রাজনৈতিক বন্ধু হবার চেষ্টা করছে। কিন্তু দুই রাজনৈতিক বন্ধুকে কতটা ব্যালেন্স করতে পারবে এবার আওয়ামী লীগ, সেটি দেখার প্রশ্ন থাকবে। এবং প্রধানমন্ত্রী যখন সফর শেষ করবেন আমরা তখন দেখব আসলে কি ঘটেছে। একটা বড় ইস্যু হচ্ছে গিয়ে যে প্রশ্নপত্র ফাঁসের সাথে পিএসসির দেখা যাচ্ছে যে উপসহকারী সহ এবং পিএসসির চেয়ারম্যানের গাড়ির ড্রাইভার সৈয়দ আবেদ আলী, তারা ধরা পড়েছেন। সৈয়দ আবেদ আলী সাহেবের স্টেটমেন্ট আমি দেখলাম, দেখে উনি বলছেন যে এই প্রশ্নপত্র ফাঁসের যে টাকাটা ইনকাম করছেন এটা নাকি আল্লাহর রাস্তায় ব্যয় করছেন। মানে এর চেয়ে দুঃখজনক আর এর চেয়ে এরকম দেশ আমি পৃথিবীর কোথাও দেখি নাই যে 2 নম্বরের টাকা উনি সগৌরবে বলছেন যে এটা উনি আল্লাহর রাস্তায় খরচ করছেন। এটাও আমরা হয়তো ফান হিসাবে নিচ্ছি, কিন্তু আজকে যে কারণে আসছি আমার কাছে মনে হয়েছে যদি একজন সংসদ সদস্য হিসাবে আমার বলার সুযোগ ছিল, যদি পার্লামেন্ট থাকতো। পার্লামেন্ট যেহেতু নাই, এটা আমার বলার সুযোগ আপাতত আমি পার্লামেন্টে পাচ্ছি না। পার্লামেন্ট যখন হবে তখন হয়তো আমি এটা বলতে পারবো। এখন আমি একজন ব্যারিস্টার হিসাবে আমার বিভিন্ন আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ আমার আছে। এখানে পিএসসির চেয়ারম্যান সাহেবের ড্রাইভার উনি প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত, এর মধ্যে উপসহকারীও আছেন। তো উনি ড্রাইভার থাকাকালীন সময়ে পিএসসির চেয়ারম্যান অনেকেই ছিলেন। তো এখন প্রশ্ন হচ্ছে গিয়ে যে পিএসসির চেয়ারম্যানরা যারা ছিলেন তারা এই দায় এড়াইতে পারেন কিনা, তারা এটার সাথে যুক্ত ছিলেন কিনা। এখন আমার ড্রাইভার আমার যদি ব্যবসাপাতি করে অথবা ড্রাইভারের মাধ্যমে ওনারা টাকা নিয়েছেন কিনা, এটা ভালোভাবে দেখতে হবে। কারণ ড্রাইভারের ধরার পর যদি এটা ধামাচাপা পড়ে যায়, আরে ড্রাইভার করছে, এটা বুঝেন না, হয় অনেক সময় এইগুলা বলে কিন্তু চাপা দেওয়ার একটা প্রক্রিয়া থাকতে পারে। এইটা আমার মনে হয়েছে যে এটা সরকারের দেখতে হবে। সেকেন্ড হচ্ছে কি, যে কারণে আমি মেইনলি আমার কাছে মনে হয়েছে যে এই প্রশ্নপত্র ফাঁসের কারণে সেই 33তম বিসিএস থেকে 33তম বিসিএস থেকে 46 পর্যন্ত এই পর্যন্ত উনার মাধ্যমে অনেকেই সরকারি চাকরি পেয়েছেন, বিসিএস কর্মকর্তা হয়েছেন এই প্রশ্নপত্র ফাঁস করার মধ্য দিয়ে। তাইলে উনি যেহেতু ধরা পড়েছেন, তাইলে এখন যারা তদন্ত করতেছেন তাদের মেইন কাজ হবে এই প্রশ্নপত্র ফাঁসের মধ্য দিয়ে এই চোরগুলা যারা প্রশাসনের বিভিন্ন জায়গায় বিসিএস কর্মকর্তা বা বিভিন্ন হিসাবে বসে আছে, তাদেরকে ত্বরিত তাদের নাম সবার সামনে নিয়ে আসতে হবে এবং এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমিও তো বলি মাঝে মধ্যে অনেক সরকারি কর্মকর্তা, ইভেন ডিসি ধরেন, অনেক বড় বড় কর্মকর্তা, এদের কথাবার্তা আমার শুনে মনে হয় যে আরে এত ইনকম্পিটেন্ট একটা লোক ডিসি হয় কিভাবে, একটা ইনকম্পিটেন্ট একটা লোক ইয়নো হয় কিভাবে। আমি যখন দেখি তখন আমার হিসাব মিলে না। এখন আইসা ওই সৈয়দ আবেদ আলীর মাধ্যমে আমার কিছু হিসাব মিলতেছে। তাইলে এই চোরগুলা ওই বিভিন্নভাবে ছড়াই পড়ছে। শুনেন, যুদ্ধাপরাধী, মানবতা বিরোধী অপরাধীরা যে জায়গায় থাকে আমরা খুঁজে বের করি, এদেরকে দায়িত্ব দেই না। এদের সেই এই চোরগুলা কি কোনো অংশে কম? এরা সারা জীবন দেশটারে লুটতে খাবে। আরে এই আবেদ আলী তো চলে যাচ্ছে, আবেদ আলী তো আর কোনো অসুবিধা নাই, যা বানানোর বানাই ফেলছে। আর এই যে আপনার ডাসার উপজেলা চেয়ারম্যান প্রার্থী হয়েছিল, আল্লাহ বাঁচাইছে ডাসার মানুষের, এই যে মাদারীপুর না, এটা হ্যাঁ এই কালকিনি না তো, আবার কালকিনির পাশে, কালকিনিও তো বিখ্যাত বিভিন্ন কারণে। এই ডাসার উপজেলার মানুষ বাচ্চা যে তারে মানে পাস করায় নাই না,
ও চাচ্ছিল, করে নাই নাকি? ও আচ্ছা, নমিনেশন পায় নাই, ও নির্বাচন হয় নাই। তো যাই তার কাছে যে মেকানিজম ছিল তাতে আল্লাহ মাহবুব জানে হয়তো নির্বাচন হলে পাশও করে যেত। তাই এখন হচ্ছে কি আমার মেইন, নাইলে যদি এর ভিতরে আমি ব্যবস্থা না দেখি আমি হাইকোর্টের শরণাপন্ন হব, কারণ আমাদের তো জায়গা হচ্ছে কি হাইকোর্ট। দর্শক, আমি আশা করছি আজকের নিউজটি আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন। আর এই নিউজটি সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো নিউজটি ছিল এটুকুই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।